নমস্কার, আমি ডাক্তার কল্লোল পাল। আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় বাচ্চাদের জ্বর। বাচ্চাদের যখন দেখি আমরা গায়ে হাত দিয়ে একটুখানি গা গরম গরম লাগছে, সেটা মানেই কিন্তু জ্বর নয়। অবশ্যই আমাদের থার্মোমিটার দিয়ে মাপতে হবে। সাধারণত আমাদের নর্মাল যে টেম্পারেচার বলা হয় অ্যারাউন্ড ওই 97.6 ডিগ্রি ফারেনহাইট মতো থাকে। আমরা জ্বর তখনই বলতে পারবো যদি এটা মোটামুটি দেখা যায় 100.4 ডিগ্রি ফারেনহাইট হয় কিংবা এর উপরে হয়। জ্বর নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের একটা জিনিস জানতে হবে, যেটি হলো জ্বর কি। বাচ্চাদের যে সাধারণত জ্বর হয় মনে রাখতে হবে এটি সাধারণত একটা ইনফেকশনের পরে হয়। সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে কিংবা অন্যান্য কিছু ইনফেকশনের জন্য। এবং শরীরের একটা নর্মাল প্রতিরোধ ক্ষমতা যেটা এই টেম্পারেচারটাকে বাড়াতে সাহায্য করছে। তাই আমাদের মনে রাখতে হবে জ্বর কিন্তু আমাদের অ্যাকচুয়ালি নর্মাল একটা হেলদি রেসপন্স। তো জ্বর হলে আমাদের কি করা উচিত? প্রথমেই মনে রাখতে হবে জ্বর হলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জল, ওআরএস এইগুলো খেতে হবে, যাতে কোনোভাবেই শরীরে জলের মাত্রা না কমে বা ডিহাইড্রেশন না হয়। এখন ডিহাইড্রেশন কি করে বুঝবো যে আমাদের হয়েছে? ডিহাইড্রেশন হলে আমাদের দেখা যায় যে মুখটা অনেকটা শুকনো শুকনো লাগছে, যে তার বাচ্চাদের ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে। কখনো কখনো খুব ছোট বাচ্চা হলে যারা ন্যাপি ইউজ করে সেখানে কিন্তু আগের মতো ন্যাপিটা ভিজছে না, কিংবা একটা নির্দিষ্ট সময় যতগুলো ন্যাপি চেঞ্জ করার প্রয়োজন হচ্ছিল সেটা হয়তো করার প্রয়োজন হচ্ছে না। ডিহাইড্রেশন দেখা যায় চোখটা বেশ শুকনো শুকনো লাগছে, চোখের জল কমে আসছে, কিংবা চোখটা কুঠুরিতে যেন ঢুকে আসছে। খুব ছোট বাচ্চা কিংবা 1 বছরের মধ্যে যে বাচ্চাগুলো তাদের যে এইখানে ব্রহ্মতালুটা খোলা থাকে সেটা দেখা যায় যখন ডিহাইড্রেশন হচ্ছে অনেকটা নিচু হয়ে গেছে। এটাও কিন্তু আমাদের ডিহাইড্রেশন বুঝতে সাহায্য করে। সুতরাং এই যে ডিহাইড্রেশন যে হচ্ছে তার জন্য আমাকে দেখতে হবে যে বাচ্চাটির শরীরে জলের পরিমাণ কেমন, এবং আমাদের ক্রমাগত পরপর বাচ্চাকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওআরএস কিংবা যে জল খাওয়াতে হবে। ডিহাইড্রেশন হলে কি হয় সেগুলো আমাদের দেখতে হবে, এবং সময় অনুযায়ী যে বাচ্চাকে ওআরএস কিংবা জল খাইয়ে যেতে হবে। এবার খাওয়া দাওয়ার ব্যাপারে আসি। বাচ্চাকে কখনোই কিন্তু জোর করবেন না খাওয়ার জন্য। এই রকম সময় চেষ্টা করবেন সে নর্মালি যেগুলো খাচ্ছে সেই খাবারগুলি দেওয়ার চেষ্টা করা। বাচ্চারা অনেক সময় দেখা যায় যে জ্বর হলেও খুব খেলাধুলো দৌড়াদৌড়ি করতে চাইছে, চেষ্টা করবেন বাচ্চাকে একটু রেস্টে রাখা, একটু বাড়িতে রাখা। বাচ্চার জ্বর বাড়তে থাকলে অনেক সময় আমাদের প্যারাসিটামল কিংবা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ দিতে হয়, যাতে বাচ্চার জ্বরটা কম থাকে। তবে মনে রাখতে হবে যে জ্বর আসলো মানেই আমি তাকে একটা জ্বরের ওষুধ খাইয়ে দেবো তা কিন্তু নয়। আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি যে বাচ্চাটি কেমন আছে। তার যদি মনে হয় কোনো মাথা যন্ত্রণা করছে, কোনো গায়ে ব্যথা হচ্ছে, এই টাইপের বাচ্চা কষ্টে আছে, সেক্ষেত্রেই সাধারণত জ্বরের জন্য ওষুধ দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন আমরা দিতে পারি। তবে মনে রাখতে হবে 2 মাসের নিচে বাচ্চাদের প্যারাসিটামল না দেওয়াটাই ভালো, এবং 3 মাসের নিচে কোনো বাচ্চার বয়স হলে কিংবা বাচ্চাটির ওজন 5 কিলোর নিচে হলে তাকে আইবুপ্রোফেন না দেওয়াটাই ভালো। আইবুপ্রোফেন না দেওয়ার আরও কয়েকটি কারণ আছে, যেমন যার শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রবলেম আছে, এবং ধরুন যেখানে ডেঙ্গুর একটা চান্স থাকে, বছরে যে সময় একটা ডেঙ্গুর প্রবণতা দেখা যায় সেই সময় কিন্তু আইবুপ্রোফেন ইউজ করা যাবে না। এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন এবং তার মতামত শুনে তারপরেই কিন্তু এইরকম জ্বরের ওষুধগুলো দিন। জ্বরের জন্য আরও কিছু ওষুধ অনেক সময় কিন্তু ইউজ করা হয়, যেমন অ্যাসপিরিন, কিন্তু মনে রাখবেন এটি 16 বছরের নিচে একদমই দেওয়া উচিত না। অ্যান্টিবায়োটিকের প্রশ্নে আসছি। অনেক সময় দেখা যাচ্ছে অল্প বিস্তর ইনফেকশন কিংবা জ্বর যেটাই হোক না কেন, বাড়িতে বাবা মা অ্যাংজাইটির জন্য টেনশন করে বাচ্চাদের কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করেন। অ্যান্টিবায়োটিক কিন্তু মনে রাখতে হবে সব জ্বরের জন্য কাজ করে না। ভাইরাল ইনফেকশন যেখানে থাকে সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, এবং ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলো আছে সেখানে অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট সেটিই দিতে হবে, এবং অবশ্যই কিন্তু সেটি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী দেবেন। এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে, যখন আমরা অ্যান্টিবায়োটিক কোনো শুরু করি তার যেন ফুল কোর্সটা কমপ্লিট করা হয়। তাহলে যদি আমরা হঠাৎ করে শুরু করি, হঠাৎ করে বন্ধ করি, কি হয় অ্যাকচুয়ালি ভবিষ্যতে দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স চলে আসছে, এবং অ্যান্টিবায়োটিকের নিজস্ব কিছু সাইড এফেক্ট আছে। সুতরাং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না দেওয়াটাই ভালো। এবার আমরা আসছি জ্বর হলে আপনারা কি করবেন না বা আমাদের কি করা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চা জ্বর আসছে, আমরা তাকে পুরো একেবারে জামা কাপড় খুলে একেবারে ওপেন রেখেছি, সেটাও করা যেমন ঠিক নয়, তেমনি প্রচুর পরিমাণে কাপড় চাপা দেবো সেটাও কিন্তু ঠিক নয়।
এছাড়া অনেকেই দেখা যায় জ্বর হলেই যে তাকে স্পঞ্জিং করছে কিংবা গায়ে খুব ঠান্ডা জল ঢালছে। এটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ দেখা যায় যখন আমরা স্পঞ্জিং করছি কিংবা গায়ে ঠান্ডা জল ঢালছি, ইমিডিয়েটলি হয়তো তার বাচ্চাটির টেম্পারেচার কমে যাবে, কিন্তু পরের টেম্পারেচারটি আরও বাড়তে পারে। সুতরাং ঘন ঘন স্পঞ্জিং করা কিংবা ঠান্ডা জল যে গায়ে দেওয়া, এটা একদমই ঠিক নয়। এতক্ষণ আমি বললাম যেগুলো বাচ্চাদের যে সাধারণ জ্বরগুলো আসে, মোস্ট প্রবাবলি যেগুলো ভাইরাল ইনফেকশনই হয়ে থাকে, সেগুলোর জন্য আপনারা ঘরে বসে কী কী চিকিৎসা করতে পারেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে কখন বাচ্চাকে আমার ইমিডিয়েটলি কোনো ডক্টরের কাছে কিংবা কোনো হসপিটাল নিয়ে যেতে হবে। তার মধ্যে ধরুন যদি কখনও বাচ্চা বলে ঘাড়ের পেছনে কোনো ব্যথা হচ্ছে, তার আলোর দিকে তাকাতে কোনো অসুবিধে হচ্ছে, কিংবা গায়ে কোনো র্যাশ উঠেছে, যে র্যাশটি যে প্রেশার দিলে তার রঙটা চেঞ্জ হচ্ছে না, সেইভাবেই থাকছে, কিংবা বাচ্চা একদমই দুর্বল হয়ে পড়ছে, বাচ্চা উঠতে পারছে না, বাচ্চার খাওয়া বন্ধ হয়ে গেছে, বাচ্চা ইউরিন করছে না, এসব ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে ইমিডিয়েটলি কোনো ধারে কাছে কোনো ডক্টরের কাছে কিংবা হসপিটালে নিয়ে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিচে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, আমরা তার উত্তর দেব। ধন্যবাদ।